নয়াদিল্লিতে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। গুরুত্ব পাবে ভূ রাজনীতি। সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। সুনামগঞ্জে বসতঘর পানির নিচে, ঠাঁই আশ্রয় কেন্দ্রে। খাবারের কষ্টে বানভাসী মানুষ, থাকতে দিয়েই দায় সেরেছে জনপ্রতিনিধিরা। প্রতি বছর বন্যায় ক্ষতি প্রায় $1 বিলিয়ন। দৃশ্যমান হচ্ছে নতুন পথ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সুপারস্ট্রাকচারের কাজ। জুলাইয়ে মূল সড়কে ঢালাই। চলতি বছর ধেওর আশুলিয়া বাইপাস ধরে চলবে গাড়ি। সকালের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। শেখ হাসিনার এবারের ভারত সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে সফররত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। শুক্রবার রাতে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বিমস্টেক নিয়ে নতুন করে ভাবতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে দেশটির বিশিষ্ট ব্যবসায়ীরাও আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর। পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সৌজন্য বৈঠক। মূলত শনিবার হাসিনা মোদী শীর্ষ বৈঠকে যেসব বিষয় উপস্থাপিত হবে সেসব নিয়েই বিস্তারিত পরিসরে আলোচনা করেন তারা। এই বৈঠকের পর তাজ প্যালেসেই সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন। এরপর তাজ প্যালেসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইএ এর সঙ্গেও আলাদা বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এই বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই সহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান। বৈঠকের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। উনি বলেছেন যে নেবার্স কাম ফার্স্ট, এবং উনি হচ্ছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। শনিবার আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময়ে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে ঢাকা নয়াদিল্লির মধ্যে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে তিনি দিল্লির মাটিতে পা রাখলে বিমানবন্দরেই লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এ সময় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনায় ভারতে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। মাত্র 26 ঘন্টার সফরে প্রতিবেশীর আমন্ত্রণে 15 দিনেরও কম সময়ের মধ্যে আবারও দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লাল গালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি প্রধানমন্ত্রীকে এই হোটেলেই থাকার বন্দোবস্ত করেছে ভারত সরকার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। এরপর অতিথি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সন্ধ্যায় তাজ প্যালেসে গিয়েছিলেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। শনিবার দিনভর দিল্লিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বণ্টন নিয়েও, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। বিস্তারিত সুব্রত আচার্যের আরও একটি রিপোর্টে। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল, সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। রাত 2টার দিকে বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে রাত 3টার দিকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করেন চিকিৎসকরা। এ সময় তার আরেক ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সঙ্গেই ছিলেন। বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, হার্ট সহ নানা রোগে আক্রান্ত। এর আগেও তাকে অনেকবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ভর্তি করা হয়েছিল। প্রতিবারই তাকে তার ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও এবারই প্রথম বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো। খুব সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল। ইমার্জেন্সিতে আপনার অ্যাম্বুলেন্স ডেকে বাসা থেকে ওনাকে এখানে এনেই ভর্তি করা হয়েছে। আইসিইউতে উনি ভর্তি আছেন এবং চিকিৎসাধীন আছেন এখন। আবারও অবরোধ কিংবা ঘেরাও থেরাপিতে যেতে চায় বিএনপি। নেতারা বলছেন, ক্ষমতায় থাকা অবস্থায় ব্যালটের মাধ্যমে
আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয় বলেই কৌশল পরিবর্তন করে রাজপথে নামবেন তারা। যুগপৎ আন্দোলনে শরিকদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দেড় যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি জনসম্পৃক্ততা বাড়াতে গত 2 বছর সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে টানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল। তবে জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস আগে সরকার পতন আর আন্দোলন এই দুইটি শব্দের কেমিস্ট্রিতে যেন গোলমাল লাগে। এরপর অনেকটা ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকে বিএনপি। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন আন্দোলনের ফলাফলে ব্যর্থতা এবং কি হতে পারে নতুন কৌশল, এসব নিয়ে দফায় দফায় মিত্রদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বিএনপি। তাহলে সামনে আবারও রাজপথে নামছে কি বিএনপি? এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, সরকারকে আর কোনো সময় দেয়া যাবে না। যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন কৌশলে আন্দোলনে নামবেন তারা। এখন আমরা একটা নতুন পর্যায়ে যাচ্ছি। 5 বছর হবে কেন? আমরা তো 5 দিনের কথা চিন্তা করছি। 5 বছরের কথা কেন আমরা এখন চিন্তা করছি? একটি স্বৈরাচারী সরকারের পায়ের তলার মাটি কখন সরে যায় সেটা কিন্তু সরকার নিজেও বুঝতে পারে না। আপনারা দেখতেই পাবেন আমরা এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি। অতীতে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনেরই নতুন একটি ফেজ বলতে পারেন। ব্যালটের মাধ্যমে এই সরকারকে আর পরিবর্তন করা যাবে না, এই দৃঢ় বিশ্বাস আমাদের জন্মেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের পরবর্তী ধাপের আন্দোলন সফল হবে বলে আমরা আশা করি। আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বলছেন, এবারের ধাপে থাকতে পারে অবরোধ ঘেরাওয়ের মতো কর্মসূচিও। শিগগিরই আসবে নতুন সিদ্ধান্ত। ঘেরাও হতে পারে, অবরোধ হতে পারে। গণতন্ত্র সম্মত উপায়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আরও অনেক রাস্তা আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এর কোনো একটি বা দুটি হয়তো প্রয়োগ করা হবে। কৌশল তো আমরা বলতে চাই না, এটা মাঠেই দেখবেন। এবং অতীতে সফল হয়নি বলে ভবিষ্যতে সফল হবে না এমন কোনো কথা নেই। আমাদের কর্মসূচিগুলো আসবে, আপনারা দেখবেন। আমরা রাজপথে আছি এবং আপনারা দেখবেন যে কিভাবে আমরা সেই আমাদের কর্মসূচিগুলো আমরা জনগণের সামনে উপস্থাপিত করব। দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং শহরের লঞ্চঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, এই মুহূর্তে আসলে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, যদিও আসলে এখনো আকাশ মেঘলা। কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, নদীর পানি বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে। তারপরও হাওড় এলাকার যেসব চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, হাওড় তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে কিছু কিছু বাড়িঘর এখনো পানিতে নিমজ্জিত। সেসব এলাকা থেকে এখনো কিন্তু এই আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িতে ফিরতে একটু সময় লাগছে। এই অবস্থার মধ্য থেকে আসলে সুনামগঞ্জের 12টি উপজেলার যেসব নিম্নাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চলের মানুষ কিছুটা ভোগান্তিতে এখনো রয়েছেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতার কথা বলে হলো এখনো সব জায়গাতে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি এমন একটি অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা এই কথাটি আমাদেরকে বলছেন এবং যারা আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন তারা বাড়ি মেরামত করছেন। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে এই যে পরিস্থিতি ছিল, আমরা আসলে যত সময় যাচ্ছে তত মানুষের যে এই ভোগান্তির চিত্র গেল 5 দিন ধরে আসলে জানাচ্ছি। হয়তো রোদের দেখা মিললে এবং ঢল নতুন করে না নামলে পরিস্থিতির আরো উন্নতি হবে। দর্শক, আমার কাছে আমি রয়েছে শান্তিগঞ্জ উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে আমরা এখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায়। লঞ্চঘাট এলাকায় আমাদের আরো একজন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন, তিনি সেখানকার পরিস্থিতি আপনাদেরকে জানাবেন। হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকা দিয়ে দেখছেন যে সুরমা নদী প্রবাহিত হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন যে এখন পর্যন্ত সুরমা নদীর 5টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। শুধুমাত্র ছাতকার পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে পয়েন্টগুলি আছে সেগুলি দিয়ে পানি কমতে শুরু করেছে এবং সুনামগঞ্জে যে 7টি সীমান্ত নদী রয়েছে সেই সমস্ত নদী দিয়ে এখন আর পাহাড়ি ঢল নামছে না। যদিও সকালের দিকে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং সেই
বৃষ্টিপাতে এই পরিস্থিতির উন্নতিতে কোনো বাধাগ্রস্ত করবে না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে মেঘালয়ের যে ভারী বৃষ্টি বলো সেটা ক্রমশ উত্তরাঞ্চলে চলে যাচ্ছে এবং সেই উত্তরাঞ্চলে চলে যাওয়ার কারণে মেঘালয়ের চেরাপুঞ্জি, মাউসিরাম সহ অন্যান্য যে বৃষ্টিবহুল স্থানগুলি আছে সেগুলিতে এখন আর বৃষ্টিপাত হচ্ছে না। সেটা না হওয়ার কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। আমরা যদি একটু সুরমা নদীর স্রোতের পানি প্রবাহটা দেখাই, এই পানি প্রবাহ গত 4 দিন আগে অন্যরকম ছিল এবং ভয়ানকভাবে এই সুরমা নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছিল, কিন্তু এখন আর সেদিকে নেই। এই পাশে রয়েছে ইব্রাহিমপুর, অক্ষয়নগর, সুলতানপুর সহ বেশ কিছু গ্রাম। এই গ্রামগুলি 5 দিন আগে পানিতে নিমজ্জিত ছিল, এখন আর সেই অবস্থা নেই। গ্রামের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে এবং রাস্তাঘাট থেকেও পানি ক্রমশ নেমে যাচ্ছে। তবে সুনামগঞ্জের শহরের অতি নিম্নাঞ্চলে এখনও জলাবদ্ধতার কিছু পানি রয়ে গেছে, যেগুলি দেখার হাওরে পানি নিষ্কাশন হলে সেটা কমতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই শহরের 9টি ওয়ার্ডে নিম্নাঞ্চল রয়েছে এবং এই সমস্ত নিম্নাঞ্চলগুলি প্রতি বছরই প্লাবিত হয় এবং সেই পানি অনেকটা দীর্ঘমেয়াদী থাকে এবং পাহাড়ি ঢল আসতে সেটার প্রভাব আরও বেশি থাকে। আমি কথা বলেছিলাম এখানকার স্থানীয় লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গত 2 থেকে আড়াই দিন যাবৎ বৃষ্টিপাত হয়নি এবং সুনামগঞ্জে প্রচুর রোদ উঠেছে এবং রোদ ওঠার কারণে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। আপনারা যদি লঞ্চঘাটের দিকে খেয়াল করেন তাহলে এখানে 5 দিন আগে পানিতে সয়লাব ছিল, পুরো লঞ্চঘাট এলাকাটি হাঁটু পানিতে নিমজ্জিত ছিল। এখন কিন্তু সেই অবস্থা এখন আর নেই। সুরমা নদীর পানি ক্রমশ কমতে শুরু করেছে এবং এখানকার দোকানপাট সহ রাস্তাঘাট সব কিছু ভেসে উঠেছে এবং একটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে এই সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা আসলে বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত, সেখানে ভারী কোনো বৃষ্টিপাতের বা মাঝারি কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া নেই। এখানে হালকা থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 5 দিন, কিন্তু এতে বন্যা পরিস্থিতির উন্নতিতে কোনো বাধাপ্রাপ্ত হবে না। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত নিম্নাঞ্চলের অর্থাৎ যাদের বাড়ি ঘরে পানি নেমে গেছে এবং যাদের বাড়ি ঘরের পানি অনেকটা নিরাপদ দূরত্বে চলে গেছে, তারা গ্রামে ফিরতে শুরু করেছেন এবং আশ্রয়কেন্দ্রে ছেড়ে চলে যেতে শুরু করেছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, অর্থাৎ যে সমস্ত এলাকা অতি নিম্নাঞ্চল অর্থাৎ এগুলিতে সবসময় প্রায় সময় পানি থাকে, সেই সমস্ত এলাকার লোকজনের অনেকটা দুর্ভোগ রয়েছে এবং তাদের রাস্তাঘাট সহ সমস্ত কিছু পানিতে ডুবে থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। তারা জানিয়েছেন যে এই আজকের যে গত 3 দিনের রোদ, এটা যদি আরও 3 দিন 4 দিন প্রবাহিত থাকতো তাহলে আরও দ্রুত এই পানি নেমে যেত। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে স্থানীয় কর্মকর্তা মামুন হালদারের সাথে, তিনি বলেছেন যে আগামী 5 দিন হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির কোনো সুযোগ নেই এবং এই পানি প্রবাহ ক্রমশ কমতে থাকবে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন সমমূল্যের ক্ষতি হয় বাংলাদেশের। সুষ্ঠু ব্যবস্থাপনা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে বিশ্ব গবেষণা সংস্থাগুলো। সম্প্রতি ঘূর্ণিঝড় ও চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না জুনের এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা। কৃষকদের সহায়তা দিতে টাস্ক ফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই 2 অঞ্চলে সৃষ্টি হয় বন্যার, যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায়। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করেন পানির তল বর্তমানে। উত্তরের পানি আয়া আমরা এই পুকুরগুলা, এই আশেপাশের পুকুরগুলা সবগুলা পুকুর তল গিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েকদিনের বন্যায় পানিবন্দী হয়েছেন প্রায় 18 লাখ মানুষ। ভেসে গেছে মাছের খামার, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। চোখ রাঙাচ্ছে উত্তরে পদ্মা, যমুনা, করতা নদীতে অতিরিক্ত পানির জোয়ার। এখন পর্যন্ত কত ক্ষতি হয়েছে তা জরিপ না হলেও কৃষি সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত হবে সব ধরনের কৃষক। এই পানিতে শুধু হাওড়া লাগে না, সমগ্র সিলেট আক্রান্ত। সে যেহেতু শুধু ফসল না, সে যেহেতু অন্যান্য কিছু সে করে। আজকে অধিকাংশ ফসলের ক্ষেত্রেই কিন্তু আপনার ফল চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতি হয় বছরে $1 বিলিয়ন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1060 কোটি টাকা। তবে জুন মাসের বন্যায় কৃষি বিভাগের মত সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটার কোনো প্রভাব পড়বে না।
শাকসবজির ওই এলাকায় একটু নষ্ট হলেও আমাদের অন্য উঁচু এলাকাটায় স্বাভাবিকভাবে হবে। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্ক ফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোনো টাস্ক ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে, তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়, সেখানেও তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় 55 থেকে 60% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খাল খনন সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যানের নিয়ম মেনে মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, এমন অভিযোগ সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের। খাল খনন নয়, ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে 140টি স্পটে নালা নর্দমা দিয়ে পানি খালে যেতে বাধাগ্রস্ত হওয়ায় বন্দরনগরীকে জলজট, পাল্টা দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বছরের পর বছর পার, কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি। নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে 14,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। ইতিমধ্যে 8,000 কোটি টাকা ব্যয় হয়েছে। তারপরও সামান্য কিংবা মুষলধারে বৃষ্টিতে ডুবছে নগরী। চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। 2017 সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনো পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালামের আমলে। সাবেক সিডিএর চেয়ারম্যান অভিযোগ করেন, প্রজেক্টের নামই ছিল খাল খনন প্রজেক্ট। নগরীর 36টি খাল খনন কার্যক্রম সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যান অনুযায়ী মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। জলাবদ্ধতা প্রজেক্ট এমন একটা প্রজেক্ট, আপনি 95% শেষ করলেন, 5% শেষ করতে পারলেন না, সুফল আসবে না। মাস্টার প্ল্যানে যে উল্লেখ আছে কি পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা এনশিওর করতে হবে, তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধতা দূর হবে। এদিকে সিডিএর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার 140টি স্পটে ওয়াসা, কর্ণফুলী গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। খাল খনন সমস্যা নয়, নালা নর্দমা দিয়ে ময়লার কারণে খালে পানি যেতে না পারায় জলাবদ্ধতা কমছে না বলে দাবি বর্তমান সিডিএ চেয়ারম্যানের। আমার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমি একটা সার্ভে চালাইলাম, সেখানে আমি 75টি স্পট পাইলাম যেখানে ওয়াসার পাইপের জন্য ওই ময়লা জমে পানিটা যেতে পারতেছে না। তখন আমি ওয়াসাকে এবং কর্ণফুলী ঘাসকে আমি চিঠি দিলাম, পাইপগুলো যদি নালা থেকে একটু তুলে দেন বা নিচের ড্যামে দেন, আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বলেন কীভাবে করলে পানির প্রতিবন্ধক হবে না, নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে। তবে জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার 4 প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন চলছে সুপার স্ট্রাকচারের কাজ, অর্থাৎ উড়াল সড়কের কোথাও পাইলের ওপর বসেছে পাইল ক্যাপ, কোথাও বসেছে গার্ডার, আর এক ধাপ এগিয়ে জুলাইয়ে শুরু হবে মূল সড়কের ঢালাই। কর্তৃপক্ষ বলছে চলতি বছর ধৌর আশুলিয়া বাইপাস আর আগামী বছর মধ্যে বিমানবন্দর থেকে ধৌর অংশের কাজ শেষ হবে। রাসেল তিমনের রিপোর্ট। ধীরে ধীরে মাথা তুলছে গতির নতুন সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এই পথ ধরেই তৈরি হবে নতুন যাত্রা। বিমানবন্দর এলাকা থেকে শুরু, আবদুল্লাপুর, কামারপাড়া হয়ে ধেউর, একে একে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে কাজের অগ্রগতি। উত্তরার এই প্রান্তে উঠে গেছে প্রায় সবগুলো পাইল। একটু পরেই পাইলে যুক্ত হয়েছে পাইল ক্যাপ, কোথাও কোথাও বসেছে গার্ডারও। তুরাগপাড়েই দেশি বিদেশি কাঁচামালে তৈরি হচ্ছে গার্ডার। এই অবকাঠামোর উপরে তুলে একে একে যুক্ত করা হবে এক একটি পাইল। গার্ডার তুলে সেখানেই ঢালাই দিয়ে হবে শেষ পর্ব, অর্থাৎ স্ল্যাবের কাজ। টি-ভিমের কারণে সুপার স্ট্রাকচারের এই পর্বে অনেকটাই কাভার করায় ঢালাই করতে খুব একটা বেগ পেতে হবে না কর্তৃপক্ষকে। টি-ভিমের একটা সুবিধা হলো যে স্ল্যাবের অধিকাংশই সে কভার করে ফেলে, শুধুমাত্র অল্প একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা সহ যে স্ল্যাবটা হবে সেই স্ল্যাবটা, বাকি স্ল্যাবটা আমরা করে ফেলবো, এবং সেখানে কংক্রিট খুব কম আসে, যার ফলে আমাদের কাজটা দ্রুত হবে।
আপাতত লক্ষ্য ধরেই এগিয়ে চলছে কাজ। সব ঠিক থাকলে চলতি বছরই ধেউর আশুলিয়া বাইপাস উড়াল পথেই শুরু হবে যান চলাচল। তারপর চলমান সড়কটি তুলে শুরু হবে এই অংশের মূল কাজ। প্রকল্প পরিচালক বলছেন, কাওলা থেকে ধেউর পর্যন্ত 10 কিলোমিটার পথের কাজ শেষ হবে আসছে বছর ডিসেম্বরে। আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে 10 কিলোমিটার, যেটা আমাদের দৌড় বলি আমরা, দৌড়ে এখানে ফার্স্ট সেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাকি সেকশন আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। সেতু বিভাগ বলছে, সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া কিংবা ঈদের ছুটি, এসব কিছু উপেক্ষা করে সমান তারে চলছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কর্তৃপক্ষ বলছেন 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে সাভার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যে বিরামহীন নতুন পথ তৈরি হবে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এখানে, তবে ঝড় বৃষ্টিতে আশ্রয়ের কোনো জায়গা নেই এই স্পটে। এতে ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। অব্যবস্থাপনায় ক্ষুব্ধ পর্যটকরা, আর সমস্যা সমাধানে দায়সারা জবাব সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির ঝুলন্ত সেতুতে প্রকৃতির রূপ দেখতে দেখতে হঠাৎ আষাঢ়ের ঝুম বৃষ্টি। হুড়ুহুড়ি করে দিক বিদিক ছুটছেন পর্যটকরা। কয়েকজন সৌভাগ্যক্রমে আশ্রয় নিতে পারেন ছোট শেডের নিচে, বাকিদের ভিজে হতে হয় নাজেহাল। বিশেষ করে নারী ও শিশুদের নাজুক অবস্থা সৃষ্টি হয়। পর্যটন কর্পোরেশনের 28 একরের বিশাল এলাকায় ঝুলন্ত সেতু। এখানে 2টি কমপ্লেক্স, 7টি কটেজ ও 5টি ছোট আকৃতির শেড ছাড়া নেই কোনো স্থাপনা। ফলে ঝড় বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন না পর্যটকরা। অথচ জরুরি আপৎকালীন আশ্রয়স্থল নির্মাণ সম্ভব বড় এই এলাকায়। এমনকি শিশু পার্কেরও বেহাল দশা। নেই কোনো শৌচাগার। আইকনিক স্থানের এমন বেহাল দশায় হতাশ দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও। বৃষ্টির কারণে যে পর্যটকরা যে কোথাও গিয়ে সুন্দরভাবে একটা আশ্রয় নিবে, সেরকম আশ্রয় নিবে দাঁড়াবে, সেটা কোনো একটা আমরা দেখি নাই। কয়েকজন মাত্র ঢুকতে পারছে ভিতরে, কাউন্টারের ভিতরে। এছাড়া তো ঢোকার জায়গা নেই, অনেকে ভিজছে বাইরে। বৃষ্টি পড়তেছে, এখন কোথাও দাঁড়ানোর কি স্পট নাই। আমরা বৃষ্টির ভিতরে উপরে উঠলাম। একটা যদি দাঁড়ানোর মতো যদি ব্যবস্থা থাকতো তাহলে তো পর্যটকের জন্য অনেক ভালো হতো। Raining time, the people are suffering if crossing the bridge from here to there. If anything shadows available, maybe by the tourism development in from Bangladesh. সমস্যা সমাধানে দায়সারা জবাব কর্তৃপক্ষের। আমাদের পরিকল্পনা আছে, আসার আগে আগামীতে আমরা এই ধরনের শেড করার আমাদের প্ল্যান আছে। রাঙামাটি শহরের পাশে 1980 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পর্যটন কর্পোরেশনের এ শাখা। সময় সংবাদ, রাঙামাটি। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সুখবর দিল সৌদি সরকার। আগামী 19 জুলাই থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। এর আবেদন শুরু করতে পারবেন এখন থেকেই। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। পবিত্র হজ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ফের ওমরা ভিসা চালু হয়েছে। হজের কারণে সাময়িকভাবে বন্ধ ছিল এই পরিষেবা। এখন থেকে যে কেউ দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের অ্যাপ নসুক এর মাধ্যমে আবেদন করে ওমরা ভিসা গ্রহণ করতে পারবেন। 19 জুলাই থেকে শুরু হবে ওমরা পালনের কার্যক্রম। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, নসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের জন্য মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা আরও সহজ হয়েছে। এছাড়া এই অ্যাপে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থানও বেছে নিতে পারবেন। পাশাপাশি প্রবেশ করতে পারবেন ওমরাহ বিষয়ক বিস্তৃত তথ্যের ভাণ্ডারে। ব্যবহারকারীরা সহজেই যাতে পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন, সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা চালু থাকবে বিভিন্ন পরিষেবা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে ম্যাচের আগে আবারও ভারতকে সুবিধা দিল আইসিসি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে বিরাট রোহতা সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করেন দীর্ঘ সময়। অথচ অস্ট্রেলিয়া ম্যাচের আগে একই ভেন্যুতে অনুশীলন করলেও উইকেট দেখারও সুযোগ পায়নি বাংলাদেশ দল।
জানিয়ে ম্যাচের আগে আক্ষেপও করেছিলেন টাইগার হেড কোচ। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। একই মাঠ কিন্তু দুদলের জন্য দুই নিয়ম। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল উইকেট না দেখেই। সেখানে ভারত দল ম্যাচের আগের দিন অনুশীলন করলো সেন্টার উইকেটে, যে উইকেটে আগের দিন খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রোটোকল অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা না কোনো দলেরই, কিন্তু ভারত দলের প্রতি বরাবরই উদার আইসিসি, তাই বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইকেট না দেখা নিয়ে কিছুটা আক্ষেপ ছিল বাংলাদেশ হেড কোচেরও। চলতি বিশ্বকাপে শুরু থেকেই নানা অব্যবস্থাপনা, পিচ নিয়ে হচ্ছে সমালোচনা। তবে ভারত দল সুবিধা পেয়ে আসছে টুর্নামেন্টের শুরু থেকেই। অন্য দলগুলোকে গ্রুপ পর্ব কিংবা সুপার 8-এ খেলতে হয়েছে বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে। সেখানে ভারত গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলেছে নিউ ইয়র্কে। অন্য দলের তুলনায় তাদের ভ্রমণ করতে হয়েছে অনেক কম। সুপার 8, সেমি ও ফাইনালের সব ম্যাচ হবে ক্যারিবীয় অঞ্চলে। ভারত আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলেছে বার্বাডোসে। সকালে ম্যাচ খেলে সন্ধ্যায় তারা পা রাখে অ্যান্টিগায়, যেখানে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে এসেই তারা পেয়ে যায় বাড়তি সুবিধা। এর আগে ডালাসেও শ্রীলঙ্কা দল বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বোলিং অনুশীলন করেছিল সেন্টার উইকেটে। আইসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক কোনো খেলাতেই এই সুবিধা পাওয়ার কথা না কোনো দলেরই, কিন্তু এটা এখন ধ্রুব সত্য। আইসিসি ইভেন্টে ভারত ক্রিকেট দলের জন্য নিয়মের কোনো বিধিনিষেধ থাকে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লিতে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। গুরুত্ব পাবে ভূ রাজনীতি, সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ জাফর। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।